আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় রোববার দুপুর 12:30 থেকে 2টা। আজ আমি এই প্রোগ্রাম করছি, লাইভ প্রোগ্রাম করছি। আজকে 2টা পর্যন্ত এই প্রোগ্রামটা কন্টিনিউ করবে এবং কাল সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত এই প্রোগ্রামটা আবার পুনঃপ্রচার করা হবে, অর্থাৎ রিপিট দেখানো হবে। তারপরে আমরা এই প্রোগ্রামটা অল্টারনেট উইকেন্ডে হবে। এখানে এই প্রোগ্রামের মধ্যে আমি শুধু ক্রিমিনাল ল বিষয়ে আলোচনা করি। দীর্ঘ 25 বছর ধরে আমি শুধু ক্রিমিনাল ল এর উপরে প্র্যাকটিস করে আসছি, তাই এই প্রোগ্রামের মধ্যে আমি শুধু ক্রিমিনাল ল এর বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আমি কথা বলি। 2002 সালে আমি আজম এন্ড কো সলিসিটরস ফার্ম প্রতিষ্ঠিত করেছি। দীর্ঘ সে অনেক অনেক বছর ধরে, প্রায় 25 বছরের কাছাকাছি আমার ক্রিমিনাল ল এর উপর প্র্যাকটিস, যার জন্য কমিউনিটির মেম্বারদের কাছ থেকে প্রতিনিয়ত আমার কাছে বিভিন্ন প্রশ্নাদি আসে। আর সেই প্রশ্ন সমূহের উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল ল এর এই ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে আমি লাইভ প্রোগ্রামের মধ্যে কোনো প্রশ্ন নিই না, কারণ আপনারা জানেন এটা খুবই সেন্সিটিভ এরিয়া অফ প্র্যাকটিস, সেন্সিটিভ এরিয়া অফ ল। ক্রিমিনাল ল, এখানে পুলিশ প্রসিকিউশন করে এবং আমরা ডিফেন্ড করি। আমরা পুলিশের এগেইনস্টে তারা প্রসিকিউট করে, আমরা ডিফেন্ড করি আমাদের ক্লায়েন্টদেরকে। যার জন্য এতে অনেক রিস্ক হয়ে যায় আপনি যদি আপনার মামলার বিষয়াদি টেলিভিশনের মধ্যে বলেন, কারণ এটা পুলিশ বাদী কেস হয়। এই রিস্কটাকে অ্যাভয়েড করার জন্য আমি টেলিভিশনের মধ্যে কোনো প্রশ্নাদি নিই না। এটা আপনাদের খেদমতের জন্যই, আপনাদের উপকারের জন্যই আমি এটা করি। কিন্তু আমি প্রোগ্রামের পরে প্রায় ঘন্টা খানেক আমি অ্যাভেলেবল থাকি এবং অনেক ফোনগুলো আসে এবং সেই ফোনগুলোর আনসার আমি করি যতটুকু সম্ভব। আমি সব ফোন কলগুলা প্রোগ্রাম শেষ হওয়ার পরেই আমি নেওয়ার চেষ্টা করি। I am going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়, সেটা রাস্তা থেকে হোক, ঘর থেকে হোক, আপনার কাজের জায়গা থেকে হোক, তাহলে সাথে সাথে দেরি না করে আপনার পছন্দের একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে মিটিং করবেন। মিটিং করে বিস্তারিত ডিসকাস করবেন প্রোজ এন্ড কনস গুলো, পজিটিভ এবং নেগেটিভ সাইড, কনসিকুয়েন্স কি হতে পারে ইন্টারভিউ, এগুলো সব বিস্তারিত আলোচনা করতে পারবেন। এবং আপনার ইন্টারভিউর প্রসিজার কিরকম হবে, ইন্টারভিউর পরে কি ফলো করবে, এবং আপনার কেসের পজিটিভ সাইড কোনগুলো, নেগেটিভ সাইড কোনগুলো, এগুলো সব বিস্তারিত আপনি আমার সাথে মিটিং করবেন, ডিসকাস করবেন। যদি আমার সাথে সম্ভব নাও হয়, তাহলে অন্য যে কোনো ক্রিমিনাল ল বিশেষজ্ঞ সলিসিটরের সাথে মিটিং করবেন। কিন্তু মনে রাখবেন, এই ক্রিমিনাল ল এবং সিভিল ল ইজ কমপ্লিটলি ডিফারেন্ট এরিয়াস অফ ল। সিভিল ল গুলো হয় আপনার কাউন্টি কোর্ট এবং হাই কোর্টের মধ্যে, আর ক্রিমিনাল ল গুলো হয় ম্যাজিস্ট্রেটস কোর্ট এবং ক্রাউন কোর্টের মধ্যে। ল এন্ড প্রসিজার্স আর কমপ্লিটলি ডিফারেন্ট। এগুলো আপনাদেরকে বুঝতে হবে, সব সময় খেয়াল রাখতে হবে। সুতরাং আপনি যান আপনার ফ্যামিলি সলিসিটরের কাছে যান, আপনি যদি আপনার কনভেন্সিং ল সলিসিটরের কাছে যান, ইমিগ্রেশন ল সলিসিটরের কাছে যান, তাহলে আপনি আপনার যেটা এক্সপেক্টেড যে অ্যাডভাইস, দ্য প্রপার লিগাল অ্যাডভাইস যেটা ক্রিমিনাল ল এর উপরে, সেটা আপনি হয়তো নাও পেতে পারেন। এই জন্য এই কেসগুলোর মধ্যে পড়লে আপনার জীবন জীবিকা, আপনার পারিবারিক, মানে একটা বিশাল একটা সমস্যার মধ্যে আপনি পড়ে যাবেন। সবাই একটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যায় যখন এই শুনেন যে আপনাকে, ইউ আর হেড অফ দ্য ফ্যামিলি, আপনার বিরুদ্ধে একটা ক্রিমিনাল ইনভেস্টিগেশন শুরু হয়েছে, ক্রিমিনাল কেস হচ্ছে। তখন শুধু আপনি না, আপনার পরিবারের সবাই একটা হতাশার মধ্যে,
একটা দুশ্চিন্তার মধ্যে এবং একটা স্ট্রেসফুল সিচুয়েশন তারা গো থ্রু করে। আর এই জন্য যেটা সবসময় আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে একজন কারেক্ট, আপনার খুবই এক্সপার্ট লিগাল অ্যাডভাইস আপনাকে সিকিউর করতে হবে, যার কাছে গেলে আপনি কোনো মানে সবসময় অ্যাক্সেস পাবেন, মিটিং এর সুযোগ পাবেন, টেলিফোনে কথা বলার সুযোগ পাবেন। কারণ এই কমপ্লেইনটা আমার কাছে রেগুলারলি আসে, আজম সাহেব পুলিশ আপনাকে একজন সলিসিটর দিয়েছে পুলিশ স্টেশন থেকে, যে আমার সাথে এখন মিটিংও করে না, যোগাযোগ করে না, কথা বলার কোনো সুযোগও হয় নাই, এখন এইটা এই অবস্থায় আমি কন্টিনিউ করতেছি, আমি এখন চেঞ্জ করতে চাই। সুতরাং এটা আপনাকে শুরুর থেকেই এগুলো খেয়াল করতে হবে, কার কাছে গেলে আপনি ঠিক মতো সময় পাবেন, কারা আপনাকে সময় দিবে এবং আপনার কেসটাকে ঠিক মতো লুক আফটার করবে, এটা আপনি বুঝতে হবে। আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংরেজিতে মিশিয়ে বলবো যাতে সবাই বুঝতে সুবিধা হয়। আমি এখন আমার কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করব আপনারা প্লিজ জাজের স্পিচটা এখন প্লে করেন। And because of hundreds of pages of evidence that's been served specifically for the sentencing hearing. I've also heard evidence during the course of the sentence hearing. This is not a case where it's necessary for me to obtain a pre-sentence report. This will inevitably be a lengthy prison sentence, and I have a great deal of information about this defendant's situation from her evidence in the case and the many psychiatric reports. By way of very broad summary, this defendant made serious allegations of a sexual nature against a large number of men between the October of 2017 and March 2020. In relation to each of the counts, there were a number of ways in which the jury could have convicted the defendant. Each count was divided into paragraphs A and B. Paragraph A in each count represented the making of false allegations. Paragraph B in each count represented the fabrication of evidence to support those allegations. In all counts, apart from counts 6 and 9, paragraph A was further particularised. The jury was directed that they should only convict if the Crown had proved so that they were all sure of at least one of paragraph A, or one of its particulars, or of paragraph B. Thus, it is important for me to identify in each count my findings as to what was proved to the criminal standard. At the time of the commission of count 1, the defendant was 16 and 17. In relation to counts 2 to 4, she was 18. In relation to the other counts, she was either 18 or 18 and 19. She's now 22, having turned 22 during the course of her trial. On count 1, the defendant made an allegation against a young man whom I will refer to as C, who was hosting an informal get-together at his house. The defendant became drunk and smoked cannabis such that she was sick. C and others called for the defendant's sister and mother, and her mother picked her up. She then alleged to the hospital that she had been raped and made a police videotaped interview in which she asserted that C had kissed her, watched her urinate, commented on her pubic area, touched her bottom, sat on top of her, exposed her breasts and kissed them. He had, she said, threatened to set his dog on her and bury her in the garden or take her and put her in the sea. I am sure that this entire account is false and that she knew it was false. It was the Crown's case that she then created messages to herself which strengthened her allegation against C. Whilst I'm sure that these messages were not genuinely from C or from anyone present that night, I am not sure that these messages were fabricated by the defendant. It remains in my judgment a possibility that these messages were created by ill-intentioned third parties. It follows that in relation to count 1, she will be sentenced on the basis that she is guilty under paragraph A, but not under paragraph B. As a result of this allegation, C was arrested and interviewed on the 27th of November 2017. He wasn't remanded into custody, but had the matter hanging over him until the March of 2018. The defendant had withdrawn her support for the prosecution
in the January of 2018. In relation to counts 2, 3 and 4, the defendant made 3 separate allegations of rape against one Jordan Trengove, who is content to be named in these remarks. She went on a night out on the 8th of March 2019 into the 9th of March 2019 with Mr. Trengove and others. She drank or took drugs such that she became intoxicated and had to be taken home. Over the next few days, she began to hear others talking on social media about what had happened on that night out. I'm perfectly satisfied that there was no basis for her believing that she had been sexually assaulted that night. However, she chose to assert that she'd been taken to an address by Mr. Trengove, raped and then taken back into Barrow-in-Furness. In order to support that allegation, she created a number of false messages of which she took screenshots purporting to be from Mr. Trengove, in which he made supposed admissions in the most derogatory terms. She sent those messages to herself and then took screenshots of them so that they could be handed to the police. She made the first of a number of errors in that one of the accounts she used to send these messages was created from her family home using the IP address of the Wi-Fi network there. After creating these messages, she then, on the 6th of May 2019, called the police from her flat, alleging that she'd been attacked that day. At first, she feigned reluctance to give an account, but eventually made a false allegation about the 8th and the 9th of March 2019 and the 6th of May 2019. In relation to the 6th of May, she alleged that Mr. Trengove had come to her flat. She had let him in and he wouldn't leave. She said she tried to push him out and they started to fight. He had a lock knife with which he threatened her. She said that he stripped her naked in the living room and pulled her into the bathroom by her hair. She alleged that he then beat her with a shower head. She said that he raped her and didn't use a condom. At one point, when they were on the floor, he threatened to kill her and said he would enjoy raping her. She said she had bruises to her legs. She was indeed injured, but this account was a complete fabrication. Mr. Trengove was not even there. She knew it was false. She did indeed have injuries, but she'd caused them to herself to support her allegation. And as we will see, this was to become a feature of her conduct. Mr. Trengove was then arrested and interviewed about both incidents and was at that time bailed. Then on the 18th of May 2019, she again called the police, claiming that Mr. Trengove had again come to her flat and violently raped her. She alleged that she'd come home from a night out. Mr. Trengove arrived at her house and came in through the door, which was not locked as she was expecting a friend. She tried to push him out and they fought. She said that he struck her on her face and her body. As she was on the floor, she alleged that he raped her. He wore a condom. She phoned the police, who appear to have found her unconscious and naked on the floor. Again, she was injured. Again, these were self-inflicted. Again, this was a false allegation which she knew to be false. Again, Mr. Trengove was never even there. This time, Mr. Trengove was arrested, but not bailed. He remained in custody until the 1st of August 2019. He was told that matters would not be pursued on the 20th of August 2019. In relation to counts 2, 3 and 4, which concern Mr. Trengove, I'm satisfied so that I am sure that the messages which she provided to the police, apparently from Mr. Trengove, were created by the defendant in order to support her false allegations. It follows that in respect of these counts, she will be sentenced on the basis of both paragraphs A and B. I will now summarise the evidence on count 5. On the 18th of June 2019, the defendant made allegation to Detective Inspector Nutter that she had been the victim of sex traffickers who had, since she was 12 or 13, sold her for sex at so-called sex parties. In the living room,
and pulled her into the bathroom by her hair. She alleged that he then beat her with a shower head. She said that he raped her and didn't use a condom. At one point, when they were on the floor, he threatened to kill her and said he would enjoy raping her. She said she had bruises to her legs. She was indeed injured, but this account was a complete fabrication. Mr. Trengove was not even there. She knew it was false. She did indeed have injuries, but she'd caused them to herself to support her allegation. And as we will see, this was to become a feature of her conduct. Mr. Trengove was then arrested and interviewed about both incidents and was at that time bailed. Then on the 18th of May 2019, she again called the police, claiming that Mr. Trengove had again come to her flat and violently raped her. She alleged that she'd come home from a night out. Mr. Trengove arrived at her house and came in through the door, which was not locked as she was expecting a friend. She tried to push him out and they fought. She said that he struck her on her face and her body. As she was on the floor, she alleged that he raped her. He wore a condom. She phoned the police, who appear to have found her unconscious and naked on the floor. Again, she was injured. Again, these were self-inflicted. Again, this was a false allegation which she knew to be false. Again, Mr. Trengove was never even there. This time, Mr. Trengove was arrested, but not bailed. He remained in custody until the 1st of August 2019. He was told that matters would not be pursued on the 20th of August 2019. In relation to counts 2, 3 and 4, which concern Mr. Trengove, I'm satisfied so that I am sure that the messages which she provided to the police, apparently from Mr. Trengove, were created by the defendant in order to support her false allegations. It follows that in respect of these counts, she will be sentenced on the basis of both paragraphs A and B. I will now summarise the evidence on count 5. On the 18th of June 2019, the defendant made allegation to Detective Inspector Nutter that she had been the victim of sex traffickers who had, since she was 12 or 13, sold her for sex at so-called sex parties. Her account mainly centred around a local businessman, Mohammed Ramzan, who is also content to be named in these remarks. She said that he had befriended her when she was 12 and shortly... দর্শক, আপনারা শুনছেন জাজের স্পিচ। এটা আপনার খুবই বড় কেস, ক্রাউন কোর্টের কেস। এটা প্রেস্টন ক্রাউন কোর্টের জাজ আপনার সেন্টেন্স দিচ্ছিল একটা 22 বছরের বয়স্ক মেয়েকে, 22 years old উইমেন, কারণ সে অনেকগুলো মিথ্যা আপনার এলিগেশন পুলিশের কাছে করেছিল, রেপ এলিগেশন এশিয়ান লোকদের এগেইনস্টে। এগুলো অনেকগুলো এলিগেশন সে করেছে এবং এটা প্রমাণিত হয়েছে কোর্টের মধ্যে এগুলো সব মিথ্যা। এবং আসলে রিয়েলি যারা সলিসিটর ছিল এবং পুলিশ সবাই আপনার খুব এক্সটেন্সিভলি ইনভেস্টিগেট করেছে, কাজ করেছে এই কেসের উপরে। কারণ সে এক দুইটা না, অনেক অনেক বেশি সে কমপ্লেইন করেছিল পুলিশের কাছে, রেপের কমপ্লেইন, সেক্সুয়াল অ্যাসল্টের কমপ্লেইন, এগুলো সব এশিয়ান ম্যানের এগেইনস্টে সে করেছিল। অনেকগুলো ঘটনা সে এক্সপ্লেইন করছিল, এগুলো সব মিথ্যা। প্রেস্টন ক্রাউন কোর্ট জুরি এবং জাজ সেগুলো শুনেছে। আপনার একটা ফেসবুক পোস্ট মে 2020-তে সে একটা ফেসবুক পোস্ট দিয়েছিল, which was shared more than 100,000 times. 100,000-এর বেশি টাইম এটা শেয়ার হয়েছিল। সে একটা পোস্ট দিয়েছিল ফেসবুকের মধ্যে। She described beaten, abused and trafficked by Asian men. ওই ফেসবুক পোস্টের মধ্যে, ওই এলাকার মধ্যে আপনার কামব্রিয়া, এটা ইংল্যান্ডের, সেখানে যে ফেসবুক পোস্ট সে দিয়েছে সেটা সে বলছে কি
আমাকে প্রহার করা হয়েছে, আমাকে বিট আপ করা হয়েছে, আমাকে অ্যাবিউজ করা হয়েছে এবং আমাকে ট্রাফিকিং করা হয়েছে ফর সেক্সুয়াল অ্যাসল্ট। এবং সেই পোস্ট সে 2020 সালে মে মাসে ফেসবুকে শেয়ার করেছিল, which was shared 100,000 times. এবং she described being beaten, abused and trafficked by Asian men. এগুলো সব মিথ্যা অপবাদ, মিথ্যা প্রচারণা, মিথ্যা অভিযোগ সে সোশ্যাল মিডিয়াতে করেছিল। She also posted pictures of other injuries, of her injuries. সে বিভিন্ন তার শরীরের আঘাতের ছবি সে পোস্ট করেছিল। But the court heard that she had caused them to herself with a hammer. এবং কোর্ট শুনছে কি এটা সে নিজে নিজে তার উপরে এই আঘাতগুলো আনছিল। এই আঘাতগুলো, এই ইনজুরিগুলো সে she herself, সে নিজে নিজেই হ্যামার দিয়ে সে আনছিল এবং পরে এটা সে কোর্টের কাছে বলছে এগুলো তাকে আঘাত করা হয়েছিল। এগুলো অনেক অনেক ঘটনা। ইন জানুয়ারি, jury found her guilty of 8 counts of doing acts tendering and intended to pervert the course of justice. Perverting the course of justice মানে পারভার্টিং দ্য কোর্স অফ জাস্টিস মানে বিকৃত করা, যে একটা জাস্টিস আইন ব্যবস্থাকে একটা ভিন্নভাবে নিয়ে যাওয়ার জন্য সে এই সমস্ত বিভিন্ন অপবাদ, বিভিন্ন মিথ্যা অভিযোগগুলো পুলিশের কাছে করেছিল, বিভিন্ন কমপ্লেন গুলো সে পুলিশের কাছে করেছিল, যেগুলো অনেকগুলো সবগুলোই মিথ্যা প্রমাণিত হয়েছে আপনার প্রেস্টন ক্রাউন কোর্টের মধ্যে। ইন সেন্টেন্সিং রিমার্কস হুইচ আর ব্রডকাস্ট অন টেলিভিশন, এবং আপনার রবার্ট আলথাম আপনার জাজ, সে আপনার একের পর এক এগুলো সব মানে বিস্তারিত মানে বলে গেছে কি কিভাবে সে এই সমস্ত কাণ্ড কীর্তন গুলো করছে। এবং সে বলছে কি ইট ইজ ট্রাভেলিং টু সে দ্যাট অ্যাট লিস্ট শি শোজ নো সিগনিফিক্যান্ট সাইনস অফ রিমোর্স। সে এতগুলো মিথ্যা কথার পরেও সে একটু অনুশোচনা দেখায় নাই, একটু আপনার এগুলোর জন্য সে অনুশোচনা প্রকাশ করে নাই, এটা কোনো রিমোর্স সে দেখায় নাই। দর্শক, এই ভিডিওটা জাজের স্পিচটা, এই মেয়েটা মিথ্যা কমপ্লেন করেছে, মিথ্যা কেস করেছে পুলিশের কাছে, রেপ অ্যালিগেশন করেছে, সেক্সুয়াল অ্যাসল্টের কেস করেছে প্রেস্টন ক্রাউন কোর্টে। এই ভিডিওটা আমরা আবার নেক্সট সেগমেন্টে